আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। আমি তাসনুভা খান আঁচল, বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আজকে আমরা আমাদের ফিজিওলজি সাবজেক্টের প্রথম কার্ড সেলুলার ফিজিওলজি অ্যান্ড ব্লাডের আইটেম 3 নিয়ে করব। আইটেম 3 এর টপিক হচ্ছে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট, এক্সোসাইটোসিস অ্যান্ড এন্ডোসাইটোসিস, ইন্টারসেলুলার কমিউনিকেশন। আমরা প্রথমে মেমব্রেন ট্রান্সপোর্ট সম্পর্কে জানব। হোয়াট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট? Membrane transport is the process by which different substances are transported across the biological membrane in a biological system. এখানে বায়োলজিক্যাল মেমব্রেন বলতে সেল মেমব্রেনকে বোঝানো হচ্ছে। এখন কথা হচ্ছে যে মেমব্রেন ট্রান্সপোর্ট কেন গুরুত্বপূর্ণ, কেন আমাদের সেলের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট মেকানিজম সংঘটিত হচ্ছে। এর উত্তর হচ্ছে আমাদের সেলের জন্য লাগে অক্সিজেন, আবার এর বিভিন্ন নিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে, পাশাপাশি বিভিন্ন রিয়াকশনের জন্য হরমোন, এনজাইম এগুলো সেলের মধ্যে প্রবেশের প্রয়োজন পড়ে। আবার এই বিভিন্ন রিয়াকশনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতর তৈরি হয় তা সেল থেকে বের করতে হয়। আবার বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্টও সেল থেকে বাইরে বের করে দেওয়ার প্রয়োজন পড়ে। এই সকল ক্ষেত্রে মেমব্রেন ট্রান্সপোর্ট কার্যকরী। এখন আসি মেমব্রেন ট্রান্সপোর্টের ক্লাসিফিকেশন সম্পর্কে। মেমব্রেন ট্রান্সপোর্টকে প্রাথমিকভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। এই ভাগটা করা হয়েছে রিকোয়ারমেন্ট অফ এটিপি এর উপর ভিত্তি করে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য এটিপি এর প্রয়োজন হয়, কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টের জন্য কোনো এটিপি এর প্রয়োজন হয় না। পাশাপাশি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে একটা ট্রান্সপোর্ট প্রোটিনের প্রয়োজন পড়ে, কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টে এই ধরনের ট্রান্সপোর্টের প্রয়োজন পড়ে না। একটা এক্সেপশন আছে, আমরা সামনে দেখব। এখন আসি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি এর অ্যাক্টিভ এক্সপেন্ডিচার ঘটে, কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ফলে যেই একটা এনার্জির গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে সেটা দিয়েই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে যায়। আমরা উদাহরণ দিলে ব্যাপারটি বুঝব। তো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, ক্যালসিয়াম এটিপেজ পাম্প, প্রোটন পাম্প অথবা হাইড্রোজেন পাম্প অথবা হাইড্রোজেন এটিপিএইচ পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প আমাদের অল সেলে উপস্থিত থাকে। হাইড্রোজেন পাম্প বা প্রোটন পাম্প মেইনলি প্যারাইটাল সেল অফ স্টোমাক অ্যান্ড ইন্টারক্যালেটেড সেল অফ লেট ডিস্টাল টিউবিউল অ্যান্ড কর্টিক্যাল কালেক্টিং টিউবিউলে উপস্থিত থাকে। এখন যদি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্লাসিফিকেশন দেখি, এটা অ্যানাদার টু টাইপস, কো ট্রান্সপোর্ট অ্যান্ড কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্টের উদাহরণ দেখি আমরা সোডিয়াম গ্লুকোজ, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট। কীভাবে ঘটে? যখন একটা সেলের মধ্যে সোডিয়ামের এন্ট্রি হতে থাকে তখন এই সোডিয়ামের সাথে একটা গ্লুকোজ অথবা একটা অন্য নিউট্রিয়েন্ট বাইন্ড করে এই সোডিয়াম ঢোকার কারণে যেই গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছিল তার সাথে সাথে চলে আসে এই নিউট্রিয়েন্ট, হতে পারে গ্লুকোজ, হতে পারে অ্যামাইনো অ্যাসিড। যখন সোডিয়ামের সাথে গ্লুকোজ সেলের মধ্যে প্রবেশ করে তখন আমরা তাকে বলি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, এবং যখন সোডিয়ামের সাথে অ্যামাইনো অ্যাসিড প্রবেশ করে তখন তাকে আমরা বলি সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। আর এগুলো আমাদের জিআইটি অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অ্যান্ড রেনাল সিস্টেমে আমরা পাই। তাহলে আমরা বুঝতেই পারছি যেই ডিরেকশনে সোডিয়াম যাবে সেই ডিরেকশনেই গ্লুকোজ যাচ্ছে কো ট্রান্সপোর্ট সিস্টেমে। এখন আসি কাউন্টার ট্রান্সপোর্ট সিস্টেম। কাউন্টার ট্রান্সপোর্ট সিস্টেমের অন্য নাম এন্টিপোর্ট। এটার এক্সাম্পল হচ্ছে সোডিয়াম
ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, পটাশিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। এখন কাউন্টার ট্রান্সপোর্টের ব্যাপারটা কেমন দেখি। ধরে নিই এটা একটা সেল, এই সেলের মধ্যে যখন সোডিয়াম ঢুকে তখন বুঝতেই পারছি সেলের মধ্যে একটা পজিটিভ আয়ন বেশি হয়ে যায়, তখন একটা গ্রেডিয়েন্টের তৈরি হয়, যার কারণে ক্যালসিয়াম সেল থেকে বের হয়ে যায়। এই যে একটা সেলের মধ্যে সোডিয়াম ঢুকছে, ঠিক তার জন্য ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে, এবং সোডিয়াম এর ঢোকার যেই ডিরেকশন, ক্যালসিয়ামের বের হওয়ার ডিরেকশন ঠিক তার অপোজিট। এই ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমকে বলা হয় কাউন্টার ট্রান্সপোর্ট অথবা অ্যান্টিপোর্ট। এর মধ্যে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট আমরা পাই রেনাল টিউবিউলসে, পটাশিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট আমরা পাই জিআইটিতে, অ্যান্ড সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট আমরা অলমোস্ট অল সেলেই পাই। এর মধ্যে এই সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্টটা হার্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটা হার্টেও পাওয়া যায়, হার্টের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন আসি পেসিভ ট্রান্সপোর্টে। যখন একটা কনসেন্ট্রেশন ডিফারেন্স অথবা একটা গ্রেডিয়েন্টের ডিফারেন্স তৈরি হয়, তখন অটোমেটিক্যালি সেলের মধ্যে যখন বিভিন্ন সাবস্টেন্স ঢুকে যায় বা সেল থেকে বিভিন্ন সাবস্টেন্স বের হয়ে যায়, তখন তাকে আমরা পেসিভ ট্রান্সপোর্ট বলি। এছাড়াও এটার আরেকটা কারণ হচ্ছে, আমরা জানি যে আমাদের সেল মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এই ফসফোলিপিড বাইলেয়ারের বাইরের দিকে থাকে ফসফেট হেড এন্ড ভেতরের দিকে থাকে ফ্যাটি অ্যাসিড টেল। এই ফসফেট হেডটা হাইড্রোফিলিক থাকে, অর্থাৎ এরা ওয়াটার সলিবল, আর ফ্যাটি অ্যাসিড টেলটা হাইড্রোফোবিক হয়, অর্থাৎ এরা ওয়াটার ইনসলিবল বাট লিপিড সলিবল থাকে। যার কারণে কি হয়, ডিফারেন্ট সাবস্টেন্স যেগুলো এই লিপিডের মধ্যে সলিবল হতে পারে, তারা সেল মেমব্রেনের মধ্য দিয়ে ইজিলি পাস করে যেতে পারে। আবার অনেক মলিকিউল থাকে যারা এই সেল মেমব্রেনের মধ্যে সলিবল হয় না, আবার অনেক ম্যাক্রো মলিকিউল থাকে যারা এইভাবে সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারে না। তাদের জন্যই আসলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম, এবং যারা এভাবে পাস করে যেতে পারে তাদের জন্য থাকে পেসিভ ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে পেসিভ ট্রান্সপোর্ট সিস্টেমের ক্লাসিফিকেশন দেখি আমরা। There are two types, osmosis and diffusion. And diffusion is further divided into two types, simple diffusion and facilitated diffusion. নাম শুনে বুঝতে পারছি সিম্পল ডিফিউশন বলতে আমরা যেই টাইপের ডিফিউশন বুঝি, যে একটা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে সলিউটের ট্রান্সপোর্ট হবে, সেটাই হচ্ছে সিম্পল ডিফিউশন। এখানে কোনো ক্যারিয়ার প্রোটিন লাগছে না। কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন এই ক্ষেত্রে ব্যতিক্রম। ফ্যাসিলিটেড ডিফিউশনের একটা ক্লাসিফিকেশন হলেও এখানে ক্যারিয়ার প্রোটিন এর প্রয়োজন হয়। এখন আমরা ডিফিউশন সম্পর্কে জানব। ডিফিউশন may be defined as the movement of solute molecules by the normal kinetic motion from a higher concentration to a lower concentration. Diffusion means random molecular movements of substance, molecule by molecule, either through intermolecular spaces in the membrane or in combination with a carrier protein. এক্ষেত্রে আমরা ডিফিউশনের জন্য একটা গ্রাফ দেখতে পাচ্ছি। গ্রাফের এক্স এক্সিস বরাবর আমরা কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স এবং ওয়াই এক্সিস বরাবর রেট অফ ডিফিউশন দেখতে পাচ্ছি, এবং এই গ্রাফে আমরা দুই ধরনের লাইন দেখতে পাচ্ছি। আমাদের এই লাইনটা আমরা পাই সিম্পল ডিফিউশনের জন্য, এবং এই লাইনটা পাই আমরা ফ্যাসিলিটেটেড ডিফিউশনের জন্য। তো
এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিলিটেটেড ডিফিউশনের একটা ম্যাক্সিমাম পয়েন্ট রয়েছে। এই পয়েন্টটা ফ্যাসিলিটেটেড ডিফিউশনের জন্য ম্যাক্সিমাম পয়েন্ট। ফ্যাসিলিটেটেড ডিফিউশনের এই ম্যাক্সিমাম পয়েন্টটাকে বলা হয় ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্স এর ডেফিনেশন আমরা দেখে আসি। In facilitated diffusion, the rate of diffusion approaches as the concentration of diffusing substance increases is called Vmax. আচ্ছা, গ্যাস ডিফিউশনের জন্য একটি ইকুয়েশন আছে, সেটা আমরা দেখি। রেট অফ ডিফিউশন যদি ডি হয় তাহলে ডি ইজ প্রপোর্শনেট টু ডেল পি ইন্টু এ ইন্টু এস ডিভাইডেড বাই ডি ইন্টু রুট ওভার মলিকিউলার ওয়েট অথবা MW। এখানে এ বলতে ক্রস সেকশনাল এরিয়াকে বুঝিয়েছে, ডেল পি পার্শিয়াল প্রেশার, এস সলিবিলিটি অফ গ্যাস, ডি ডিস্টেন্স অ্যান্ড রুট ওভার MW মলিকিউলার ওয়েট। Examples of diffusion in our body: oxygen, carbon dioxide in lungs, water, electrolyte, nutrients from GIT, administer of food with digestive juice, exchange in capillaries, secretion of waste product, generation of resting membrane potential and action potential, diffusion of sodium potassium ion in sodium potassium leak channel. ডিফিউশনের জন্য কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন কনসেন্ট্রেশন ডিফারেন্স, ক্রস সেকশনাল এরিয়া, সলিবিলিটি অফ গ্যাস ইন কেস অফ গ্যাস ডিফিউশন, ডিস্টেন্স, সাইজ অফ দি পার্টিকেল অ্যান্ড টেম্পারেচার। এখন আমরা অসমোসিস সম্পর্কে জানব। প্রথমে জানি হোয়াট ইজ অসমোসিস। দি প্রসেস অফ নেট মুভমেন্ট অফ ওয়াটার কজড বাই কনসেন্ট্রেশন ডিফারেন্স অফ ওয়াটার ইজ কল্ড অসমোসিস। এছাড়া ডেফিনেশনটা আমরা এভাবেও বলতে পারি, অসমোসিস ইজ দি মুভমেন্ট অফ সলভেন্ট মলিকিউল ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন when they are separated by a semi-permeable membrane. Example of osmosis: water reabsorption in renal tubule and GIT. Osmotic pressure: the amount of pressure required to prevent osmosis is called osmotic pressure. What is simple diffusion? Movement of molecule or ion from higher concentration to lower concentration. Example: exchange of oxygen, carbon dioxide and water, electrolyte, alcohol. Facilitated diffusion requires carrier protein, কিন্তু আমরা জানি যে সিম্পল ডিফিউশনের জন্য কোনো ক্যারিয়ার প্রোটিন লাগে না। আর ফ্যাসিলিটেটেড ডিফিউশনের এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এটসেট্রা। এখন আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন সম্পর্কে জানব। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মিন্স movement of molecules or ions or other substance across the cell membrane in combination with a carrier protein in such a way that the carrier protein cause the substance to move against an energy gradient such as from a lower concentration to higher concentration state. অথবা ডেফিনেশনটা আমরা এভাবেও বলতে পারি, when a cell membrane moves molecule or ions uphill against a concentration gradient or uphill against an electrical or pressure gradient, the process is called active transport. এখন আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন সম্পর্কে জানব। The movement of substance across the membrane against chemical or electrical gradient with the active expenditure of energy which is derived from ATP or some other high energy phosphate by the help of carrier protein is called primary active transport. Secondary active transport: the movement across the cell membrane against the chemical or electrical gradient with the energy which is derived secondarily from concentration gradient produced by primary active transport by the help of carrier protein
is called secondary active transport. আমরা আগেই জেনেছি secondary active transport two types. First one is the co-transport and another is the counter-transport. Co-transport, secondary active transport of two substances in same direction. Counter-transport, secondary active transport of two substances in opposite direction. এখন আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প সম্পর্কে জানব, যেটা একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। আমরা ডেফিনেশন দেখি প্রথমত। A primary active transport process which pumps 3 sodium from inside to outside and at the same time 2 potassium from outside to inside across the cell membrane against their concentration gradient with active expenditure of energy by the help of carrier protein is called sodium potassium pump. এখন আমরা যদি এই চিত্রটার দিকে খেয়াল করি, তাহলে এটাকে কেন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম বলছে বুঝে যাব। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেলের ইনসাইড অ্যান্ড দিস ইজ দ্য আউটসাইড। আমরা জানি যে সেলের মধ্যে পটাশিয়াম কন্টেন্ট অনেক বেশি থাকে এবং সেলের আউটসাইডে সোডিয়াম কন্টেন্ট বেশি থাকে। যেহেতু সেলের মধ্যে পটাশিয়াম কন্টেন্ট বেশি থাকে, তাহলে পটাশিয়ামের কি উচিত ছিল না সেলের ভেতর থেকে বাইরে যাওয়া, কারণ এখানেই তো একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে বা হায়ার অ্যান্ড লোয়ার কনসেন্ট্রেশনের একটা ব্যাপার চলে আসছে। আবার সোডিয়ামের কি উচিত ছিল না সেলের বাইরে থেকে ভিতরে আসা, যেহেতু সেলের বাইরে সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে কোনোটাই এইভাবে হয় না, এখানে টোটাল ব্যাপারটা এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এর অ্যাগেনস্টে হয়। যেহেতু এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যাগেনস্টে কোনো কাজ হচ্ছে, তাই এখানে অ্যাটিপি এর অ্যাক্টিভ এক্সপেন্ডিচারের প্রয়োজন পড়ে, তাই এটাকে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম বলা হচ্ছে। এখন আমরা দেখি সোডিয়াম পটাশিয়াম পাম্প কিভাবে কাজ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি দুটি বড় বড় মলিকিউল, এদের একটা হচ্ছে বিটা সাব ইউনিট অ্যান্ড অ্যানাদার ইজ আলফা সাব ইউনিট। এই আলফা সাব ইউনিটের আউটার পোর্শন অ্যান্ড ইনার পোর্শনে কিছু রিসেপ্টর থাকে। আলফা সাব ইউনিটের ইনার পোর্শনে সোডিয়ামের জন্য 3টা রিসেপ্টর সাইট থাকে এবং এর আউটার সাইডে পটাশিয়ামের জন্য 2টা রিসেপ্টর সাইট থাকে। এই রিসেপ্টর সাইটগুলো অ্যাটিপি এর অ্যাক্টিভ এক্সপেন্ডিচারের মাধ্যমে অ্যাটিপিকে ব্রেকডাউন করে এডিপি অ্যান্ড ইনঅর্গানিক ফসফেট তৈরি করে, যার কারণে এখানে একটা এনার্জির প্রোডাকশন হয়। এই এনার্জি খরচ করে 3টা সোডিয়াম সেলের ভেতর থেকে বাইরে চলে যায়। আবার একইভাবে 2টা পটাশিয়াম সেলের বাইরে থেকে ভেতরে চলে আসে। এটাই হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্পের প্রাইমারি অ্যাকশন। পাম্পের এই অ্যাক্টিভিটির কারণে সেলের মধ্যে আরও কিছু ফাংশন হয়, যেটা আমরা একটু পরে আলোচনা করছি। এখন এই টোটাল ব্যাপারটাকে আমরা কিভাবে গুছিয়ে লিখতে পারি পরীক্ষায় সেটা দেখব। Mechanism of sodium potassium pump. Carrier protein for sodium potassium pump has alpha and beta subunit. Inner portion of alpha subunit has 3 binding sites for sodium. Near the alpha site, alpha subunit has ATPase activity. Outer portion of alpha subunit has 2 binding sites for potassium. Sodium potassium ATP bind to their respective sites in the alpha subunit of the carrier protein. Breakdown of ATP to ADP and high energy phosphate. Phosphate binds to phosphorylation site of alpha subunit of the carrier protein. Conformational change of the carrier protein এর কারণে 2টা ফাংশন হয়, efflux of 3 sodium and influx of 2 potassium ion. এখন আমরা জানব এই
সোডিয়াম পটাশিয়ামের পাম্পের কিছু ফাংশন সম্পর্কে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রতিবার পাম্পিংয়ের ফলে 3টা সোডিয়াম সেলের ভেতর থেকে বাইরে চলে যাচ্ছে এবং 2টা পটাশিয়াম সেলের বাইরে থেকে ভিতরে চলে আসছে। এটার একটা ইলেকট্রোজেনিক ফাংশন আছে। ইলেকট্রোজেনিক ফাংশনটা কীরকম আমরা একটা উদাহরণ দিয়ে যদি বুঝি, ধরে নিই আমার কাছে 3টা আপেল আছে। 3টা আপেল নিয়ে আমি আমার ছোট ভাইয়ের কাছে গেলাম। সে আমাকে বুঝিয়ে বলল যে আপু, আপেল এর চেয়ে তুমি বরং কমলা খাও, আমি তোমাকে আপেলের এক্সচেঞ্জে কিছু কমলা দিই। আমার কাছে তো ছিল 3টা আপেল, কিন্তু সে সেম ফিগারেরই আমাকে 2টা কমলা দিল। তাহলে কি আগে আমার কাছে ফল ছিল 3টা, এখন আমার কাছে ফল আছে 2টো, তাহলে আমার কাছে একটা ফলের অভাব রয়ে গেল না? সেম ব্যাপারটাই ঘটে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটির কারণে সেলের মধ্যে। সে ঠিকই 3টা সোডিয়াম বের করার কারণে 2টা পটাশিয়াম ঢোকাচ্ছে, কিন্তু প্রতিবার তো সেলের মধ্যে একটা পটাশিয়ামের ঘাটতি রয়ে যাচ্ছে, যার কারণে সেল মেমব্রেনের ইনসাইডে প্রচুর পরিমাণ নেগেটিভ চার্জ জমা হতে থাকে এবং সেল মেমব্রেনের আউটসাইডে পজিটিভ চার্জ জমা হতে থাকে। যেহেতু সেলের ইনসাইডে সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভিটির কারণে একটা নেগেটিভ চার্জের তৈরি হচ্ছে, তার কারণে এটাকে বলা হয় ইলেকট্রোজেনিক পাম্প। এছাড়াও এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের সেল ভলিউম এর উপর ফাংশন আছে। যেমন ধরে নিই সে প্রতিবার কিছু সোডিয়াম 3টা সোডিয়াম বের করে দিচ্ছে, কিন্তু এই সোডিয়ামগুলো যদি সেলের বাইরে না গিয়ে সেলের মধ্যেই থেকে যেত তাহলে কি প্রবলেম হতো? তাহলে সেলের মধ্যে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যেত, সেলের মধ্যে পজিটিভ চার্জ অনেক বেশি বেড়ে যেত। আর সোডিয়াম আর ওয়াটারের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। যেখানেই সোডিয়াম থাকে সেখানেই ওয়াটার বেশি বেশি থাকতে চায়। তো সেলের মধ্যে যদি এত বেশি পরিমাণে সোডিয়াম থেকে যেত তাহলে ওয়াটারগুলো সেলের বাইরে থেকে ভেতরে চলে আসতো, যার কারণে সেলটা আয়তন বেড়ে যেত, সেলটা ফুলতে থাকতো, সেল সোয়েলিং হতো এবং একসময় দেখা যেত যে সেলটা ব্রাস্ট হয়ে মারা গেছে। তাহলে এই সেল ভলিউম মেনটেনেন্সে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প হেল্প করছে। এছাড়াও এই যে প্রতিবার 3টা সোডিয়াম বের করে দেওয়া এবং 2টা পটাশিয়াম সেলের মধ্যে ঢুকানো, এর কারণে একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্টের সৃষ্টি হয়, যার কারণে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এবং অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন সহজ হয়। এছাড়াও সোডিয়াম পটাশিয়াম পাম্পের কিছু কেমিক্যাল অ্যাক্টিভিটি আছে। কেমিক্যাল অ্যাক্টিভিটিটা কীরকম? সোডিয়াম পটাশিয়াম পাম্পের এই অ্যাক্টিভিটিটাকে ব্লক করার জন্য এক ধরনের মেডিসিন ইউজ করা হয়, যার নাম হচ্ছে ডিজিটালিস। এখন কথা হচ্ছে যে ডিজিটালিস কেন এই সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ব্লক করে দেয়? তার কারণ হচ্ছে প্রতিবার যখন সোডিয়াম সেলের ভেতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে তখন সেলের ইনসাইডে সোডিয়ামের একটা ভ্যাকেন্সি তৈরি হয়। এই ভ্যাকেন্সির কারণে একটা চ্যানেল, যার নাম সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্টার, এই চ্যানেলের মাধ্যমে সোডিয়াম সেলের মধ্যে ঢুকতে থাকে। আবার যেহেতু সোডিয়াম সেলের মধ্যে ঢুকছে এবং এই চ্যানেলটার নামই হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, তাই যখনই একটা সোডিয়াম সেলের মধ্যে ঢুকে তখনই একটা ক্যালসিয়াম সেল থেকে বের হয়ে যেতে থাকে। কিন্তু আমরা যদি কোনো কারণে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি ব্লক করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, তাহলে সেলের মধ্যে এই সোডিয়াম ভ্যাকেন্সিও তৈরি হবে না,
ফলে সেলের মধ্যে এই সোডিয়ামও প্রবেশ করে না এবং সেল থেকে ক্যালসিয়ামও বের হয়ে যায় না, ফলে সেলের ইনসাইডে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আয়ন জমা হয়, যা আমাদের হার্ট ফেলিওরে ওই কন্ডিশনটাকে উন্নতি করতে হেল্প করে। এই টোটাল সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইম্পর্টেন্স তো আমরা বুঝলাম, এখন পরীক্ষায় আমরা এগুলোকে কিভাবে গুছিয়ে লিখব আমরা দেখে আসি। Importance of sodium potassium pump. It is responsible for generation of membrane potential, contributes in generation of resting membrane potential, establishing a negative electrical voltage inside the cell. Establishing a negative electrical voltage inside the cell. It controls cell volume. It is the basis of nerve and muscle function. It provides energy for secondary active transport. It is electrogenic. And clinical importance is sodium potassium pump inhibitor digitalis is used in heart failure. Dopamine in the kidney inhibits the sodium potassium pump by phosphorylating it, causing a natriuresis. এখন আমরা ফাংশনাল সিস্টেমস অফ দি সেল সম্পর্কে জানব। Functional systems of the cell are the systems by which comparatively larger particles are engulfed or eliminated from the cell. দুইটা প্রসেস আছে ফাংশনাল সিস্টেমের, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস অ্যান্ড অ্যানাদার ইজ এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস হচ্ছে ইনজেকশন বাই দ্য সেল, এটা টু টাইপস, পিনোসাইটোসিস অ্যান্ড ফ্যাগোসাইটোসিস। Pinocytosis is called also cell drinking and phagocytosis is also called cell eating. Phagocytosis ki cellular ingestion of offending agents is called phagocytosis. Exocytosis process of release of neurotransmitter, hormones etc. from the cell. এখন আসি ইন্টারসেলুলার কমিউনিকেশন সম্পর্কে। ইন্টারসেলুলার কমিউনিকেশন 6 types: neurocrine, endocrine, neuroendocrine, paracrine, autocrine, cytocrine. Neurocrine হচ্ছে neurotransmitters like acetylcholine. Endocrine hormones like thyroid hormone. Neuroendocrine antidiuretic hormone and oxytocin. Paracrine GIT local hormones like gastrin. Autocrine cytokines and cytokine multiple growth factors. আমাদের আজকের আইটেমের পড়া এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই আইটেম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।